हेलो बच्चों, वेलकम टू एवरीवन of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic. I hope my all प्यारे बच्चों should be okay. Today I want to talk about the new chapter. The chapter name is Elementary Phenomena of Electrostatistics. স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো যাই হোক, আজকে আমরা তড়িৎ বিজ্ঞান শুরু করলাম। এই তড়িৎ বিজ্ঞানের যে স্থির তড়িৎ বিজ্ঞানের যে প্রাথমিক ঘটনাবলী, মানে কিভাবে তড়িৎ আসলো, মানে তড়িৎ সম্পর্কিত কতগুলো বেসিক কনসেপ্ট আমরা এই ক্লাসে বা এই চ্যাপ্টারে আমরা তুলে ধরব। সাধারণত আজকে আমরা শুধু এটুকুই জানব যে পৃথিবীতে চার্জের কিভাবে আবিষ্কার হলো, মানে চার্জ আগমনের কিছু ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব এবং তার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা লিখব, যেগুলো তোমাদের এই তড়িৎ বিজ্ঞানে অনেক জায়গায় প্রচুর কাজে লাগবে আর কি। এটা হচ্ছে কি তোমাদের লেকচার নাম্বার 1। তো যাই হোক, আজকে আমরা শুরু করব। এখানে আমরা যে বিষয়টা মেইনলি আলোচনা করব, সেখানে কি পয়েন্ট অফ দ্য লেকচার যদি বলা যায়, কি পয়েন্টস অফ লেকচার, এই লেকচারে যে বিশেষ কি পয়েন্টগুলো আছে সেগুলোতে আমরা প্রথমে দেখব ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িতের ভূমিকা। তারপরে আমরা জানব ডিসকভার অফ চার্জের আবিষ্কার। তারপরে আমরা জানব চার্জের আবিষ্কার দেখব। তারপরে চার্জ সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন, different information, some basic information about charge। তো যাই হোক, আমরা দেখি কি কি ইনফরমেশন আমরা বলতে পারি। সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে, কারণ স্থির তড়িৎ বিজ্ঞানে কি করব বা কি রয়েছে, অ্যাকচুয়ালি স্থির তড়িৎ বিজ্ঞানে আমরা দুটো টপিক শিখব পরবর্তীতে। অবশ্য সেগুলো মেইনলি আমরা দুটো টপিক শিখব। তার মধ্যে একটা টপিক আমরা বলতে পারি কোয়ান্টাইজেশন অফ চার্জ, মানে আধানের খণ্ডীভবন। আর একটা জিনিস আমরা শিখব সারফেস চার্জের ডেন্সিটি, মানে এই চ্যাপ্টারের মেইন আলোচ্য বিষয় হিসেবে থাকবে। তো এগুলো আমরা আজকে আলোচনা করব না, পরবর্তী লেকচারগুলোতে আমরা এগুলো আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র এইটুকুই বোঝাতে চাইছি যে চার্জ কিভাবে পৃথিবীতে আসলো, বা চার্জ সম্পর্কিত বা এই চ্যাপ্টারের একটা বেসিক ধারণা। তো যাই হোক, আমরা বলতে পারি প্রথম যে আমরা একটা পয়েন্ট যদি বলতে পারি যে 600 BC, মানে 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ফিলোসোফার থেলস
থেলস, অনেকে এটাকে থ্যালেস বলে। তো 600 খ্রিস্টপূর্বাব্দে একজন গ্রিক ফিলোসোফার বা গ্রিক দার্শনিক যার নাম থেলস, ইনি প্রথম চার্জ সম্পর্কিত কিছু তথ্য প্রাথমিকভাবে ব্যক্ত করেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে 600 খ্রিস্টপূর্বাব্দ বা বিফোর ক্রিস্ট, 600 বিফোর ক্রিস্ট, 600 খ্রিস্টপূর্বাব্দে, এই খ্রিস্টপূর্বাব্দে বা প্রাচীনকালে যত সমস্ত ব্যক্তিরা কোনো কিছু নিয়ে তর্জমা করেছে, সেটা হতে পারে ফিজিক্সের বিষয়, সেটা হতে পারে ম্যাথামেটিক্সের বিষয়, সেটা হতে পারে তোমার হচ্ছে গিয়ে ইতিহাসের বিষয়, জিওগ্রাফির বিষয়, যে কোনো বিষয়, সাইকোলজিস্টের বিষয়, যে কোনো বিষয় হতে পারে, তাদের সবাইকে আমরা এক কথায় ফিলোসফার বলতাম। মানে প্রথম দিকে বিজ্ঞানী, ভৌগোলিক, ঐতিহাসিক এই বিষয়গুলো আলাদা করে ভাগ ছিল না। দিনের পর দিন যখন সাবজেক্টগুলো ডিভিশন হতে শুরু করলো এবং সাবজেক্টগুলো আসতে শুরু করলো, তারপরে দিনের পর দিন উন্নত জগতে আস্তে আস্তে সায়েন্টিস্ট, ঐতিহাসিক, হ্যাঁ, এগুলো আসতে শুরু করলো। তো ইনি হয়তো একজন সায়েন্টিস্ট, কিন্তু ওনাকে তখন ফিলোসফারই বলা হতো। তাহলে 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ফিলোসফার থেলস উনি বলেন যে পাইন গাছ আছে, সেই পাইন গাছের এক ধরনের শক্ত আঠা, পাইন গাছের এক ধরনের শক্ত আঠা পাওয়া যায়। যেমন যে কোনো গাছকে যদি আমরা ছাল তুলে দেই, যদি আমরা কাঁঠাল গাছ মনে করি, ছাল তুলে দিই কি একটা সাদা আঠা মানে বেরিয়ে আসে এবং সেটা শুকলে শক্ত হয়ে যায়। ঠিক একই রকমভাবে পাইন গাছের এক ধরনের শক্ত আঠা পাওয়া যায়, যে আটাটাকে বলা হয় সাধারণত অ্যাম্বার। সেই শক্ত আটাকে কি বলা হয়? অ্যাম্বার। এই অ্যাম্বার কথাটির গ্রিক অর্থ, মানে গ্রিক ভাষায় আমরা যেটাকে পাইন গাছের শক্ত আটাকে অ্যাম্বার বলছি, আমাদের যেটা অ্যাম্বার ভাষা, গ্রিক ভাষায় এই অ্যাম্বার কথাটির অর্থ হচ্ছে গিয়ে ইলেকট্রন। সেখান থেকে অনেকে মনে করে যে ইলেকট্রিসিটি কথাটা এসেছে, ইলেকট্রিসিটি। অনেকের ধারণা যে 600 খ্রিস্টপূর্বাব্দেই প্রথম ইলেকট্রিসিটি বিষয় সম্পর্কে একটু হালকা ধারণা দিয়েছিলেন কে? যে গ্রিক দার্শনিক থেলস। পাইন গাছের এক ধরনের শক্ত আটা, সেই শক্ত আটাকে বলা হয় অ্যাম্বার। এই অ্যাম্বার ওই দেশের বা গ্রিকের যে ভাষা, সেই ভাষার এই অ্যাম্বারকে বলা হয়, আমাদের এখানে শক্ত আটাকে আমরা অ্যাম্বার বলছি, ওখানে সেটাকে বলা হয় ইলেকট্রন। সেই ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি বা তড়িৎ বা বিদ্যুৎ বিষয়টা এসেছে বলে অনেকের ধারণা। এবার আমরা জানবো যে চার্জ কিভাবে আসলো। উনি প্রথম বলেছেন, মানে ইনি এই ফিলোসফার দার্শনিক থেলস, ইনি প্রথম বলেছেন যে এই শক্ত আটার সঙ্গে, যে শক্ত আটাটা আমরা পেলাম, এই শক্ত আটার সঙ্গে এই পাইন গাছের শক্ত আটা, পাইন গাছের শক্ত আঠা, তার সঙ্গে আমরা যদি রেশমকে বা পশমকে, হ্যাঁ, ওই জাতীয় উল জাতীয় রেশমকে আমরা ঘর্ষণ করি, মানে ঘষাঘষি করি। যেমন আমরা হাতের তালুর সঙ্গে ঘষাঘষি করছি, ঠিক সেই রকম পাইন গাছের সেই শক্ত আটার সঙ্গে যদি রেশমকে রাবিং করা হয়, এই ঘর্ষণ করাকে আমরা বলতে পারি রাবিং করা হয় বা ফ্রিকশন করা হয়, মানে ঘষাঘষি করা হয়, তাহলে দেখা যায় সেই শক্ত আটার মধ্যে এক ধরনের নতুন ধর্ম সৃষ্টি হয়েছে। তাহলে উনি প্রথম বলছেন কি, যে সেই শক্ত আটার মধ্যে এক ধরনের তিনি প্রথম বলছেন কি, যদি আমরা রাবিং করি তাহলে সেই শক্ত আটার মধ্যে একটা বিশেষ ধর্ম, সেই শক্ত আটার মধ্যে একটা বিশেষ ধর্ম সৃষ্টি হয়, বিশেষ
ধর্ম সৃষ্টি হয়। সেই বিশেষ ধর্ম সৃষ্টি হলে কি হবে, সেই বিশেষ ধর্মটার সাহায্যে তিনি আরও দেখেন যে সেই পাইন গাছের শক্ত আটাকে যদি আমরা রেশমের সঙ্গে রাবিং করি, আফটার রাবিংয়ের পরে সেই শক্ত আটার মধ্যে যে বিশেষ ধর্ম সৃষ্টি হলো, সেই বিশেষ ধর্মের সাহায্যে আমরা ছোট ছোট কাগজের টুকরের পাশে যদি সেই শক্ত আটাকে মানে ঘর্ষণের পরে শক্ত আটাকে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই ছোট ছোট শক্ত মানে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে সেই পাইন গাছের শক্ত আটা আকর্ষণ করছে। অর্থাৎ সেই বিশেষ ধর্মটা কিরকম ধর্ম, এখানে কি আছে, আকর্ষণ ধর্ম। আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়, আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়। আচ্ছা, এবার এরপরে আকর্ষণ বিকর্ষণ সেই সম্পর্কিত আমরা পরে সমস্ত তথ্যগুলি নিয়ে আসি। ইনি প্রথম দেখলো যে 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস পাইন গাছের শক্ত আটা, যেটাকে আমরা আমাদের দেশে অ্যাম্বার বলি, ওখানে সেটাকে ইলেকট্রন বলা হয়, সেখান থেকে ইলেকট্রিসিটি কথাটি এসেছে অনেকের মতামত। এবং সেই অ্যাম্বারের সঙ্গে যদি আমরা রেশমকে ঘর্ষণ করি বা রাবিং করি, তাহলে সেই অ্যাম্বারের মধ্যে বিশেষ ধর্ম সৃষ্টি হয়। যেহেতু এই যে বিশেষ ধর্মের সাহায্যে অন্য অন্য ছোট ছোট অনাহিত কাগজের টুকরো বা সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট বস্তুকে আকর্ষণ করে, যার জন্য বলা হয় এই বিশেষ ধর্মটি এক ধরনের কি ধরনের ধর্ম, আকর্ষণ ধর্ম। আচ্ছা, এই যে আকর্ষণ ধর্ম, এই আকর্ষণ ধর্মটা কেন সৃষ্টি হলো বা এই বিশেষ ধর্মটা কেন সৃষ্টি হলো, এই সম্পর্কিত আমরা তত্ত্বগুলো সঠিকভাবে সেই মুহূর্তে না জানলেও পরবর্তীকালে আমরা 1600 খ্রিস্টাব্দের দিকে তাকাই। 1600 খ্রিস্টাব্দে ইয়ার 1600 খ্রিস্টাব্দে 1600 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট গিলবার্ট ইনি পরীক্ষা করে বলেন যে না, শুধুমাত্র সেই পাইন গাছের শক্ত আটা এবং রেশমের মধ্যে এই ঘটনা ঘটে না, এবং আরও অনেক পদার্থ আছে যাদের মধ্যে এই রকম ধর্ম সৃষ্টি হয়। অর্থাৎ একটার সঙ্গে আর একটা ঘর্ষণ করলে এরকম ধর্ম সৃষ্টি হয়। যদি আমরা বলি কীরকমভাবে, ঠিক আমরা এই গিলবার্টের মতানুসারে আমরা বলতে পারি যে আমরা যদি যে তোমার কাজদণ্ড, একটি কাজদণ্ডকে আমরা যদি রেশমের সঙ্গে ঘর্ষণ করি, তাহলে সেই কাজদণ্ডে একটা ধর্ম সৃষ্টি হবে। আবার ঠিক একই রকমভাবে যদি আমরা এটাকে এবোনাইট দণ্ডকে রেশমের সঙ্গে ঘর্ষণ করি, তাহলে সেটাতেও একটা বিশেষ ধর্ম সৃষ্টি হবে। এবং তিনি পরীক্ষা করে দেখান যে কাজদণ্ডকে যদি আমরা রেশমের সঙ্গে ঘর্ষণ করি, তাহলে কাজদণ্ডে সৃষ্টি হয় ধনাত্মক চার্জ, ধনাত্মক আধান সৃষ্টি হয়। আর এবোনাইট দণ্ডকে যদি আমরা রেশমের সঙ্গে ঘর্ষণ করি, তাহলে এবোনাইট দণ্ডে সৃষ্টি হবে ঋণাত্মক চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এইরকমভাবে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা চার্ট তৈরি করেছিলেন, যেটাকে বলা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। সেই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজটি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি, সেই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজটি হচ্ছে গিয়ে স্থির তড়িৎ শ্রেণী, এটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী। এটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণীতে গিলবার্ট 1600 খ্রিস্টাব্দে তিনি বলেন যে অ্যাম্বার এবং রেশমকে ঘর্ষণ করলে যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম, এই যে আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়, সেখানেই শুধু শেষ কথা নয়। তারপরে তিনি গিলবার্ট এত খ্রিস্টাব্দে বলেন যে না, আরও বিশেষ কিছু পদার্থ আছে তাদের সঙ্গে, একটার সঙ্গে আর একটাকে ঘর্ষণ করলে আমাদের সেই রকম ধর্মগুলো সৃষ্টি হবে। মানে এক কথায় সে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সৃষ্টি হওয়ার জন্য যে ধর্ম সৃষ্টি হয়, এটা কিসের জন্য সৃষ্টি হয়, এই আকর্ষণ ধর্মটা কিসের জন্য সৃষ্টি হয়, কারণ ওই বস্তুটি আধানে আহিত হয়, এবং আহিত হয়, এবং সেই আধানটি
আধান তো আমরা জানি সাধারণত তিন প্রকার, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, একটা নিউট্রাল চার্জ। তা নিউট্রাল চার্জ কারা? যাদের মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। আমরা দেখব কিভাবে আসে, তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারবে, কোনো সন্দেহের কারণ নেই। আমরা বলছি যে এই আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সৃষ্টি হয়, যে আকর্ষণ ধর্ম সৃষ্টি হয় বা বিকর্ষণ ধর্ম সৃষ্টি হয়, এটা কার জন্য? যে কারণ ওই বস্তুটি আধানে আহিত হয়েছে। এবার গিলবার্ট এই সম্পর্কিত আরও কিছু তত্ত্ব বলে। তিনি যেমন কাজদণ্ডকে বলতেন রেশমের সঙ্গে ঘর্ষণ করলে সেই কাজদণ্ড, অবশ্যই রেশম নয়, এটা কিন্তু কাজদণ্ড ধনাত্মক আধানে আহিত হবে। তিনি বলছেন যে এবনাইট দণ্ডকে রেশমের সঙ্গে ঘর্ষণ করলে এবনাইট দণ্ডটি তোমার হচ্ছে গিয়ে ঋণাত্মক আধানে আহিত হবে। ঠিক একই রকমভাবে তিনি অনেকগুলো পদার্থকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি একটা চার্ট বানিয়েছেন, যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থির তড়িৎ শ্রেণী। যেমন পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট দণ্ড, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড। তাহলে এখানে এই যে 12টি একটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ আছে, সেই 12টি ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ তোমরা ভেবো না যে এই কটাই শুধুমাত্র আধান সৃষ্টির জন্য দায়ী। দেখো উনি কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করে একটা চার্ট বানিয়েছেন, ঠিক আছে? এর বাইরে তো আরও অনেক পদার্থ আছে, তাদের সঙ্গে ঘর্ষণ করলেও বা রাবিং করলেও আধান উৎপন্ন হতে পারে, সেটা তোমরা করতেই পারো, অসুবিধা নেই। কিন্তু তিনি বেসিক্যালি কয়েকটা পরীক্ষা করে একটা ছোট চার্ট বানিয়েছেন, চার্টের বাইরেও কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার এখান থেকে এই যে ধনাত্মক বা ঋণাত্মক আধান, এই নামটা কোথা থেকে আসলো? এই যে ধর্ম সৃষ্টি হয়, যে আধানে আহিত হয়, এই ধনাত্মক এবং ঋণাত্মক আধান সম্পর্কিত প্রথম এদের নামকরণ করেন তোমার হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেট অফ সায়েন্টিস্ট অফ ইউনাইটেড স্টেট, মানে তোমার হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটের সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে গিয়ে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি প্রথম যে আধানে আহিত হয়েছে, সে আধান সাধারণত দুরকম হতে পারে। একটা নাম তো ধনাত্মক আধান, পজিটিভ চার্জ, আর একটা নাম নেগেটিভ চার্জ। মানে আধান যে দুই প্রকারের হয়, আহিত আধান যে দুই প্রকারের হয়, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটের সায়েন্টিস্ট। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা জিনিস জানবো, যে এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সৃষ্টি হলো, সেই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সৃষ্টির জন্য কিভাবে আমরা পজিটিভ চার্জ সৃষ্টি করব বা কিভাবে নেগেটিভ চার্জ সৃষ্টি করব, এই সম্পর্কিত এই চার্জ থেকে আমরা স্বচ্ছ ধারণা পেতে পারি। যদি আমরা এটা তো লক্ষ্য করি, তুমি ভালো করে দেখো, এই যে কাজদণ্ডের সঙ্গে রেশম ঘর্ষণ করা হয়েছে, কাজদণ্ড কোথায় আছে? কাজদণ্ড আছে তোমার 2 নম্বরে, তার সঙ্গে রেশম 4 নম্বরে। তাহলে 2-এর সঙ্গে একটা 4 ঘর্ষণ করা হলো, ঘর্ষণ করে আমরা দেখলাম এটা পজিটিভ চার্জ উৎপন্ন হলো। তারপরে আমরা দেখব আবার রেশমের সঙ্গে এবনাইট দণ্ড, আবার 4-এর সঙ্গে, আবার 8-এর সঙ্গে সেই 4কেই ঘর্ষণ করা হলো, তাহলে 8-এ হয়ে গেল নেগেটিভ চার্জ। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি এই স্থির তড়িৎ শ্রেণীতে অবস্থিত যে কোনো দুটি পদার্থ যদি আমরা ঘর্ষণ করি, তাহলে একটিতে ধনাত্মক আধান আহিত হবে, অপরটিতে ঋণাত্মক আধান আহিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি যদি 1-এর সঙ্গে 2 ঘর্ষণ করি, তাহলে 1-এ ধনাত্মক হবে, মানে 1 পদার্থটি ধনাত্মক আধান আহিত হবে, আর 2 পদার্থটি ঋণাত্মক আধান আহিত হবে। আমি যদি 4-এর সঙ্গে 9-এর ঘর্ষণ করি, তাহলে 4 নামক পদার্থটি ধনাত্মক হবে এবং 9 নামক পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হবে। আমি যদি 7 নম্বরের সঙ্গে 11 নম্বরে ঘর্ষণ করি, তাহলে 7 নম্বর পদার্থটি ধনাত্মক আধানে আহিত হবে এবং 11 নম্বর পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হবে। তার মানে এই তড়িৎ শ্রেণীতে অবস্থিত উপরের দিকে, উপর মানে সিরিয়ালি, এটা উপরের দিকে অবস্থিত যে কোনো পদার্থের সঙ্গে নিচের দিকে অবস্থিত অন্য যে কোনো পদার্থের সঙ্গে ঘর্ষণ করলে উপরের পদার্থটি ধনাত্মক আধানে আহিত হবে, নিচের পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হবে। তাই উনি দেখেছেন যে কাচের সঙ্গে রেশম ঘর্ষণ করলে এই উপরে রয়েছে
এর নিচে রয়েছে শ্রেণীতে 2 নম্বরে 4 নম্বরে, তাই এটাতে কী হবে, ধনাত্মক আধান আহিত হবে। আবার এখানে ঋণাত্মক আধান আহিত হবে। একবার কাচের সঙ্গে মানে রেশম, সেখানে দেখা গেল এই মানে কাচদণ্ড ধনাত্মক আধান আহিত হলো। আবার এবনাইট দণ্ড 8 নম্বরে রয়েছে, রেশম 4 নম্বরে আছে, তাহলে সেই রেশম ধনাত্মক হবে, এই ঋণাত্মক হবে। তাহলে বলা যেতে পারে এবনাইট দণ্ডের সঙ্গে রেশম ঘর্ষণ করলে এবনাইট দণ্ডটি ঋণাত্মক আধানে আহিত হবে। তাহলে আমরা বুঝলাম যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পর আবিষ্কার করার জন্য বা এগুলো জানার জন্য আমাদের এই রাবিং বা ফ্রিকশন বিষয়টা একটু জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা দেখলাম এখানে, যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চার্লস বললো, তারপর হচ্ছে গিয়ে গিলবার্ট ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিল, এবং আমরা তোমার হচ্ছে গ্রিক সায়েন্টিস্ট থেলস থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে রাবিংয়ের ফলে একটা বিশেষ আহিত আধান সৃষ্টি হয়। সেই আহিত আধানটা উনি সঠিকভাবে বলতে পারেননি, কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে বিষয়টা প্রকাশ হয়ে গেল যে আহিত আধান বলতে অ্যাকচুয়ালি সেটা ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান। আচ্ছা, এবার আমরা দেখব যে এই আহিত আধান এই সেই বিশেষ ধর্ম, এমন একটি ধর্ম এরা পরস্পরকে আকর্ষণও করতে পারে আবার বিকর্ষণও করতে পারে, মানে এদের মধ্যে আকর্ষণ ধর্ম এবং বিকর্ষণ ধর্ম দুটোই আছে। তাহলে একটু দেখা যাক যে আকর্ষণ ধর্ম আর বিকর্ষণ ধর্ম কিভাবে আসলো। এখান থেকে একটা প্রশ্ন বোর্ড লেভেলে আসে যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততা নিশ্চিত প্রমাণ কেন, ব্যাখ্যা করো। মানে একটি আধানকে আইডেন্টিফাই করার জন্য আকর্ষণ অপেক্ষা আমরা বিকর্ষণ যে পরীক্ষাটা সেটাকে আমরা কেন বেশি অ্যাকসেপ্ট করব। দ্য রিপালসিভ প্রপার্টি ইজ ফার বেটার দ্যান দ্যাট অফ দ্য অ্যাট্রাকটিভ প্রপার্টি ফর দ্য আইডেন্টিফিকেশন অফ চার্জ। আচ্ছা, তাহলে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততা নিশ্চিত প্রমাণ। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। ব্যাখ্যা করো। নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যে কোনো দুটি পদার্থ আমরা নিলাম, ঠিক আছে, যে কোনো দুটি পদার্থ নিলাম। সাপোজ ধরে নাও আমি বললাম এই যে কাজকে আমি রেশম দিয়ে ঘর্ষণ করলাম, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আফটার রাবিং কাজদণ্ড সৃষ্টি হবে, আফটার রাবিং কাজদণ্ডের সৃষ্টি হবে, ঘর্ষণের পরে কাজদণ্ড সৃষ্টি হবে ধনাত্মক আধান, এবং রেশম দণ্ডের সৃষ্টি হবে বা রেশম খণ্ডের সৃষ্টি হবে ঋণাত্মক আধান। তাহলে এবার এটা যে ধনাত্মক কি ঋণাত্মক আমরা কি করে জানবো? এটা তো আমরা সিরিজ থেকে বললাম, তাই না? এটা ধনাত্মক কি ঋণাত্মক প্রাথমিক দিক থেকে কি করে জানবো? তাহলে এইটা যে ধনাত্মক আধান, এটা ধনাত্মক আধানকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা আকর্ষণ অপেক্ষা বিকর্ষণকে নিশ্চিত প্রমাণ হিসেবে ধরে নেব। তার কারণ যে কোনো পদার্থ, যে কোনো আহিত আধান, সেটা ধনাত্মক আধান হোক বা ঋণাত্মক আধান হোক, যে কোনো আহিত আধান কোনো একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করে। এক নম্বর হচ্ছে গিয়ে অনাহিত বস্তুকে আকর্ষণ করে। দুই নম্বরে আমরা কি বলতে পারি? বিপরীত আধানে আহিত বস্তুকে আকর্ষণ করে। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ধনাত্মক মানে কোনো একটা প্রসেসে আমরা ধরে নাও রেশমের সঙ্গে কাজদণ্ডকে ঘর্ষণ করে কাজদণ্ড ধনাত্মক আধান সৃষ্টি করলাম, তাহলে এই ধনাত্মক আধানটি অনাহিত বস্তুকে আকর্ষণ করে। অনাহিত বস্তু কারা?
যেমন ছোট ছোট কাগজের টুকরো, যেমন ছোট ছোট কাগজের টুকরো টুকরো এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে অনাহিত আধান। মানে শুধু ধনাত্মক আধানই যে ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে তা না, ঋণাত্মক আধানও ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে, এও কিন্তু এগুলোকে আকর্ষণ করে। আবার ঋণাত্মক আধান কাকে আকর্ষণ করে? বিপরীত আধানে, মানে ধনাত্মক বিপরীত আধানে মানে ঋণাত্মককে আকর্ষণ করে, আবার ঋণাত্মক বিপরীত আধানে আহিত মানে ধনাত্মককে আকর্ষণ করে। অর্থাৎ আমি এই আকর্ষণ ধর্ম দিয়ে আমি কখনোই বলতে পারবো না, মানে আমি একটা ধনাত্মক আধানকে দিয়ে বলতে পারবো না যে, কখনোই বলতে পারবো না এই ছোটো ছোটো কাগজের টুকরোগুলো ঋণাত্মক আধান নাকি এই ঋণাত্মক আধানটা হচ্ছে কাগজের টুকরো, কারণ দুজনকেই যে আকর্ষণ করছে। এটা তুমি কি করে নিশ্চিত যে ছোটো ছোটো কাগজের টুকরোগুলো ধনাত্মক আধান মানে ধনাত্মক আধান নয়, বা হচ্ছে গিয়ে কাগজের টুকরোই? তুমি এটা কি করে বলতে পারবে যে বিপরীত আধান এটা নয়, বা এটা তোমার হচ্ছে নিস্তড়িত? কারণ নিস্তড়িতকেও আকর্ষণ করে, বিপরীত আধানকেও আকর্ষণ করে। তাহলে আকর্ষণ দিয়ে আমি একদম কনফিডেন্টলি বলতে পারবো না যে এটা বিপরীত আধান বা এটা নিস্তড়িত। কিন্তু তুমি একটা জিনিস দেখো, ধরে নাও তুমি একটা ধনাত্মক আধান তার সঙ্গে একটা ধনাত্মক আধান রাখলে, মানে তুমি একবার কাজদণ্ড তার সঙ্গে রেশম ঘর্ষণ করে কাজদণ্ডকে তুমি দেখলে ধনাত্মক আধান, আবার আর একটি কাজদণ্ডের সঙ্গে রেশম ঘর্ষণ করে তুমি আর একটি কাজদণ্ড এখানে রাখলে সেটাও ধনাত্মক আধান। তাহলে এই দুটি ধনাত্মক আধানকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে এরা অবশ্যই এবং অতি অবশ্যই এরা মানে রিপালস করবে বা অ্যাট্রাকটিভ রিপালসিভ করবে, রিপালসিভ প্রপার্টি দেখাবে। অর্থাৎ তাদের মধ্যে বিকর্ষণ ধর্ম লক্ষ্য করা যাবে। তার মানে কি, আকর্ষণ তো নিস্তড়িতও হতে পারে, আবার বিপরীত আধানেও হতে পারে, কিন্তু বিকর্ষণ একমাত্র তখনই সম্ভব যে সমপ্রকৃতির আধানের ক্ষেত্রেই ঘটবে। এটা কিন্তু বিকর্ষণ তোমার হচ্ছে কখনোই অনাহিত বস্তুর ক্ষেত্রে ঘটবে না। তাই এটা একটা ধনাত্মক আধান, ধরে না আমার কাছে একটা ধনাত্মক আধান আছে, আমি কোনোভাবে খুঁজে পেয়েছি, তাহলে এটা যে ধনাত্মক আধান কিনা আমি প্রথমে এর পাশে নিয়ে আসলাম, দেখলাম এটাকে আকর্ষণ করলো, এটা বাদ। আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আকর্ষণ করলো, এটা বাদ। এখানে নিয়ে আসলাম, এটাকে আকর্ষণ করলো, এটা বাদ। এখানে নিয়ে আসলাম, এটাকে বিকর্ষণ করলো। তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এটা তো ধনাত্মক আধান আগে ছিল, তাহলে এটাও ধনাত্মক আধান। কেন? তার কারণ বিকর্ষণ তখনই সম্ভব যে সমপ্রকৃতির আধান, তাহলে এটা ধনাত্মক আধান হলে এটাও ধনাত্মক আধান হবে। তাহলে কোনো একটা চার্জকে আইডেন্টিফাই করার জন্য বিকর্ষণই হচ্ছে গিয়ে তার নিশ্চিত প্রমাণ বা তার একটা হচ্ছে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। So the repulsive property is far better than that of the attractive property. আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা যদি রেশমের সঙ্গে কাজদণ্ডকে এই রেশমের সঙ্গে আমরা এবোনাইট দণ্ড বা কাজদণ্ড উভয়কেই ঘর্ষণ করি। আমরা তো খুব ভালো করে জানি, একটু আগে বারবার আমরা আলোচনা করছিলাম যে রেশমের সঙ্গে কাজদণ্ড ঘর্ষণ করলে কাজদণ্ড ধনাত্মক হয়, আবার সেই রেশমের সঙ্গে এবোনাইট দণ্ডকে ঘর্ষণ করলে এবোনাইট দণ্ড ঋণাত্মক হয়। আবার আমরা জানি কি, রেশমের সঙ্গে কাজদণ্ড ঘর্ষণ করে ধনাত্মক, এখানেও ধনাত্মক। তাহলে একটা রেশম খণ্ডের সঙ্গে যদি এবোনাইট দণ্ড এবং কাজদণ্ডকে ঘর্ষণ করার পরে কোনো একটা সুতো দিয়ে, অনাহিত কোনো সুতো দিয়ে কোনো একটা ফিক্সড ওয়ালের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখব এবোনাইট দণ্ড এবং কাজদণ্ডের মধ্যে একটা আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারবো যে বিষম প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সমপ্রকৃতির আধান যে পরস্পরকে বিকর্ষণ করে এটা আমরা এখান থেকেও জানতে পারবো যে দুটি কাজদণ্ডকে একটি রেশম খণ্ডের সঙ্গে ঘর্ষণ করার ফলে যে কাজদণ্ড দুটিকে কোনো অনাহিত তারের সাহায্যে কোনো একটা ফিক্সড ওয়ালে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো সেই কাজদণ্ড দুটি পরস্পরকে বিকর্ষণ করে বা তারা পরস্পর দূরে সরে যায়। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, যে সমপ্রকৃতির আধান বিকর্ষণ করে কিন্তু বিষম প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। এছাড়াও আমরা তো বলেছিলাম যে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান যাই বলো না কেন, প্রত্যেকেই কিন্তু অনাহিত বস্তুকেও আকর্ষণ করে। আচ্ছা, এগুলো ছাড়াও আমরা কি বলতে পারি যে এই আধান সম্পর্কিত কয়েকটা তথ্য, সাম ইনফরমেশন অ্যাবাউট চার্জ
তাহলে প্রথমত আমাদের মনে হতে পারে যে আধান কি, প্রথমত আমাদের মনে হতে পারে যে আধান কি। তাহলে কোনো পদার্থের মধ্যে যে ধর্মের জন্য তড়িৎ বল সৃষ্টি হয়, এই যে তড়িৎ বল, আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যে ধর্মের জন্য কোনো পদার্থের মধ্যে তড়িৎ বল সৃষ্টি হয় তাকে বলা হয় চার্জ। তাহলে যে ধর্মের জন্য পদার্থের মধ্যে তড়িৎ বল সৃষ্টি হয়, সেটা আকর্ষণ হতে পারে, সেই ধর্মকে বা তাকে আধান বলা হয়। আধান সাধারণত দু প্রকারের হয়, আমরা সাধারণত জানি যে আধান সাধারণত দু প্রকারের, সেগুলো কি কি? বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে, দ্য নেচার অফ ম্যাটার, দ্য নেচার অফ ম্যাটার for which matter acts force is known as charge of matter. দ্য নেচার অফ ম্যাটার পদার্থের একটা প্রকৃতি বা ধর্ম, যার জন্য পদার্থ বল সৃষ্টি হয় পদার্থের মধ্যে, ফর হুইচ অ্যাক্টস ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল সৃষ্টি হয়। দ্য ক্রিয়েট ইলেকট্রিক ফোর্স দিস নোন অ্যাজ দ্য, সেই ধর্মটাকে আমরা কি বলছি, দ্য ম্যাটার নোন অ্যাজ দ্য চার্জ অফ ম্যাটার, তার পদার্থের সেই ধর্মটাকে আমরা কি বলছি, চার্জ বা আধান। আচ্ছা, এই আধান সম্পর্কে আমরা কি কি বলতে পারি? আধানের রাশিমালা, আধানের চিহ্ন, আধানের একক, আধানের মাত্রা, এগুলো কি কি? আধানের ক্ষেত্রে আমরা ফার্স্ট ইনফরমেশন বলতে পারি ক্লাসিফিকেশন অফ চার্জ, ক্লাসিফিকেশন অফ চার্জ। চার্জ সাধারণত দু প্রকারের, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। এটা কি বলেছিল সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আচ্ছা, সিম্বল অফ চার্জ, আধানের চিহ্ন কীরকম, এটাকে সাধারণত কিউ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আধান কি রাশি, দ্য কোয়ান্টিটি অফ চার্জ, আধান একটি স্কেলার কোয়ান্টিটি, কারণ আধানের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। আধানের মাত্রা কি, ডাইমেনশন অফ চার্জ, আধানের মাত্রা কি, আধানের মাত্রা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু আইটি, আধানের মাত্রা। আচ্ছা, ছোট্ট একটা রিলেশন আমাদের মনে রাখতে হবে, পরে আমরা আবার বিস্তারিত তথ্যে আসবো। যে রিলেশন আমরা যদি দেখি, রিলেশন 1 কুলম আধান সমান 3 × 10⁹ স্টার্ট কুলম আধানের সমান। এবং আমরা আর কি বলতে পারি, ইউনিট অফ চার্জ, আধানের একক সাধারণত
দুই প্রকারের আমরা বলতে পারি, একটা সিজিএস আমরা বলছি, একটা এসআই বলছি। সিজিএসটা আবার দু প্রকারের হয়, একটা ইএসইউ, একটা ইএমইউ। এসআইতে ইএসইউ পদ্ধতিতে আদানের একক, ইএসইউ পদ্ধতিতে আদানের একক হচ্ছে তোমার স্টার্ট কুলম। ইএমইউ পদ্ধতিতে আদানের একক ইএমইউ কুলম, আর এসআই পদ্ধতিতে আদানের একক জাস্ট কুলম বা জাস্ট সি। একটা কথা শুনে রাখো, তড়িৎ বিজ্ঞানের কোথাও সিজিএস একক হয় না। তড়িৎ বিজ্ঞানে সিজিএসই একক হয়, কিন্তু সেটাকে আমরা ইএসইউ বা ইএমইউ বলি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এবং ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এসআইতে তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে আধানের একক, মানে এক কথায় আমরা যদি আধান বলি, কারেন্ট বলি, রেজিস্ট্যান্স বা রোধ বলি, ভোল্টেজ বা বিভব প্রভেদ বলি, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স, যাই বলি না কেন, আমাদের এই তড়িৎ বিজ্ঞানে প্রত্যেকটা কোয়ান্টিটি বা রাশিমালার একক সাধারণত ইএসইউ, ইএমইউ এবং এসআইতে হয়। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা পরবর্তী দুই একটা লেকচারে পরে আমরা আলোচনা করব। তোমাদের এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই, তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা এখানে আলোচনা করব সেটা কি বলতো, এই যে চার্জ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে চিহ্ন, এদের একক, মাত্রা, রাশি বা হচ্ছে গিয়ে এদের ডিসকভার, এদের মান, মানে তার হচ্ছে গিয়ে এদের সম্পর্কিত একটা ছোট্ট একটা চার্ট আমি এখানে তুলে ধরছি। তোমরা এটা ভালো করে দেখবে এবং এটাকে ভালো করে মনে রাখবে, কারণ তোমাদের এটা পরবর্তী ক্লাসে বা পরবর্তী চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণভাবে লাগবে। সেটা একটু দেখো। তো সেই ইম্পর্টেন্ট চার্টটি হচ্ছে গিয়ে দ্য ইম্পর্টেন্ট চার্ট অ্যাবাউট চার্জ। তাদের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ডয়টেরন, ট্রিটিয়াম, আলফা কণা। তোমাদের মনে হতে পারে এই চার্জটি আমাদের কি হবে জেনে। তোমাদের আজকে বলে রাখি, এই চার্জটি হয়তো এই চ্যাপ্টারে বিশেষ কিছুভাবে লাগবে না, কিন্তু পরবর্তীকালে তোমাদের তড়িৎ বিজ্ঞানে এবং চৌম্বক বিজ্ঞানে এই চার্টটির প্রত্যেকটা পয়েন্ট, বিশেষ করে এই নিচের দিকে ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, তারপর হচ্ছে আলফা কণা, এগুলো প্রত্যেকটা, এবং এই চ্যাপ্টারে তো এগুলো লাগবেই। তাহলে এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সেই হিসেবে আমরা যে কোনো একটা চার্জ, সেটা আমরা ইলেকট্রন বলতে পারি, প্রোটন বলতে পারি, নিউট্রন বলতে পারি, ডয়টেরন, ট্রিটিয়াম, আলফা কণা। ইলেকট্রনের কি আছে? সিম্বল। ইলেকট্রনকে কোন সিম্বল দিয়ে চিহ্নিত করা হয়? ইলেকট্রনের আধানের মান কত, ইলেকট্রনের ভর কত, এবং ইলেকট্রন কে আবিষ্কার করেছে কত সালে। তাহলে ইলেকট্রনকে কোন সিম্বল দিয়ে প্রকাশ করা হয় না, ইলেকট্রনকে ই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সামনে একটা -1 0, এটা ইলেকট্রনের সিম্বল। এবার এই চিহ্নটা এখানে না দিয়ে যদি কেউ এখানে দেয় তো অসুবিধা নেই। এবার এই চিহ্নগুলো না দিয়ে কেউ যদি সামনে একটা শুধুমাত্র মাইনাস চিহ্ন দেয় তবুও অসুবিধা নেই। মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় ইলেকট্রনের সিম্বল বিভিন্ন রকমভাবে লেখা আছে। তাহলে সেই ইলেকট্রন কি একটা নেগেটিভ চার্জ, আমরা নেচারটা লিখতে পারতাম এখানে, নেচার প্রকৃতি, মানে ইলেকট্রন কি প্রকৃতির আধান, পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জ, যেমন এখানে ইলেকট্রন পজিটিভ, নেগেটিভ চার্জ পার্টিকেল, প্রোটন হচ্ছে তোমার পজিটিভ চার্জ পার্টিকেল, নিউট্রন হচ্ছে নিউট্রাল পার্টিকেল, তোমার হচ্ছে ডয়টেরন পজিটিভ চার্জ পার্টিকেল, ট্রিটিয়াম পজিটিভ চার্জ পার্টিকেল, আলফা কণা পজিটিভ চার্জ পার্টিকেল। তাহলে নেচার অফ পার্টিকেল আমরা লিখতে পারতাম, ধনাত্মক বা ঋণাত্মক সেটা আমরা লিখতে পারতাম, এখানে আমরা লিখিনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ইলেকট্রন যেহেতু একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, এর আধানের মান কত, যে -1.602 × 10⁻19 কুলম। এখানে আধানকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, এর আগে আমরা একটু আগে বললাম, সেই আধানকে যদি কিউ দিয়ে প্রকাশ করা হয়, কিউ অফ ই মানে ইলেকট্রনের আধান, কিউ অফ পি মানে প্রোটনের আধান, কিউ অফ এন মানে নিউট্রনের আধান, কিউ অফ H12 এটা মানে তোমার ডয়টেরনের আধান, এটা ট্রিটিয়ামের আধান, এটা আলফা কণার আধান। তাহলে আমরা কি দেখলাম যে ইলেকট্রনের আধানের মান কত, মান হচ্ছে গিয়ে 1.602 × 10⁻19 কুলম, এবং তার চিহ্ন নেগেটিভ, কারণ ইলেকট্রনটা নেগেটিভ পার্টিকেল। দ্য মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর কত, যে 9.11 × 10⁻31 কেজি। যে থমসন 1897 খ্রিস্টাব্দে ইলেকট্রন প্রথম আবিষ্কার করে, তাই ওনার নাম অনুসারে ইলেকট্রনের ডিসকভার হিসেবে আমরা দিয়েছিলাম। আচ্ছা, প্রোটনটা কি? প্রোটন হচ্ছে তোমার ধনাত্মক চার্জ পার্টিকেল। প্রোটনকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যে ইলেকট্রনের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। পজিটিভ, নেগেটিভগুলো জাস্ট পজিটিভ হবে, এখানে নেগেটিভ চিহ্নগুলো পজিটিভ হবে। যেমন হচ্ছে কি E+10, E+10, E+, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। এটা অ্যাকচুয়ালি কাকে বলা হয়, প্রোটিয়াম। হাইড্রোজেনের যে তিনটি আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটেরিয়াম বা ট্রিটিয়াম,
এই প্রোটিয়ামটা যেটাকে আমরা সাধারণ হাইড্রোজেন বলি বা আমরা যেটাকে নিউট্রন লেস অ্যাটম বলি, মানে ওয়ার্ল্ডের মধ্যে একটি পরমাণু আছে যার নিউট্রন নেই, মানে নিউট্রনবিহীন পরমাণু যেটাকে আমরা প্রোটন বলি বা প্রোটিয়াম বলি, সেটাকে আমরা H11 দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি প্রোটনটা হচ্ছে কি H11। আচ্ছা, এই প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ সেম মানে ভ্যালুটা সেম, 1.602 × 10⁻⁹ কুলম। প্রোটনের চার্জ সেম, কিন্তু চিহ্নটা কি? পজিটিভ। দেখো আমরা এখানে চিহ্নটা পজিটিভ করেছি, সেম চার্জ। দেখো তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সেম কেন? আমি এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে আবার বলে দেবো, ঠিক আছে? মানে ভিডিওটা লেন্দি করে লাভ নেই, আমি এই চার্টটি সম্পর্কে বলে দিই। আমি এই লেকচার থেকে বেরিয়ে যাবো। পরবর্তী লেকচারে আমরা এই চার্জগুলো কেন পজিটিভ হয়, নেগেটিভ হয়, কীরকম করে আমরা কোনো একটা পরমাণু চার্জ হিসাব করব, মানে হাউ টু, তারপরে সেই চার্জ সম্পর্কিত কোয়ান্টাইজেশন অফ চার্জ, বিস্তারিত তথ্য আমরা জানবো। তাহলে প্রোটনের ভর কত? প্রোটনের ভর 1.6725 10⁻27 কেজি। এটা আমাদের একটা মনে রাখতে হবে। প্রোটনকে আবিষ্কার করে ই রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটা উনি ডিসকভার বা ইনভেন্টর অফ প্রোটন। নিউট্রন পার্টিকেলকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করে? নিউট্রন একটা নিস্তরিত আধান, এটাকে 0-1 চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর আধানের মান কত? 0 কুলম। আমরা শূন্য লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। নিউটনের মাস কত? মাস অফ নিউট্রন পার্টিকেল 1.675, নট 25। এখানে আছে কি 1.6725, এখানে 1.675 10⁻27 কেজি। এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, কারণ তোমাদের কিন্তু ম্যাথ করতে কাজে লাগবে। জেমস স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে নিউট্রন প্রথম আবিষ্কার করে। আচ্ছা, ডয়টেরনকে আমরা কি বলি? যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম বা ট্রাইসিয়াম। এই যে প্রোটিয়াম বা ডিউটেরিয়াম যেটা আছে, যেটাকে H12 বলা হয়, এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ। যেটাকে D2 বলা হয় বা ভারী জল। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ওয়াটারের সংকেত যদি বলি, হ্যাঁ, যে ওয়াটার বলতে বোঝায় আমরা কি বুঝি? যে H2O। তো এখানে H2 বলতে কি? দুটো প্রোটিয়াম, H11 প্লাস H11 প্লাস অক্সিজেন, এটার নামে তোমার হচ্ছে কি H2O। আবার আমরা বলতে পারি যে D2O, এটা কি? ভারী জল। এটা তাহলে কি হবে? যে H12 প্লাস H12 প্লাস অক্সিজেন, এটাকে আমরা D2O বা ভারী জল বলি, সেই ভারী জলের সংকেত, ঠিক আছে? বা ডিউটেরিয়াম যেটাকে আমরা বলি। ডয়টেরনের সংকেত কি? সংকেত হচ্ছে এটা। ডয়টেরনের চার্জ কত? প্রোটনের চার্জের সমান। কেন? কারণ ডয়টেরনের ক্ষেত্রে এবং প্রোটনের ক্ষেত্রে দেখো যে এর প্রোটন সংখ্যা 1, এর ক্ষেত্রেও কিন্তু প্রোটন সংখ্যা 1। হ্যাঁ, এখানে ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা 2 হওয়ার জন্য আমরা ভর কত দেখলাম? যে প্রোটনের দ্বিগুণ, মানে 2 × 1.67 10⁻27 কেজি, 10⁻27 কেজি। আর আদান কত? এর প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য প্রোটনের আদান যা হবে, ডয়টেরনের আদান তাই হবে। ট্রিটিয়ামের আদানও তাই হবে, কারণ এখানে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা 3 হওয়ার জন্য মাস নাম্বার কত হলো? 3 টাইমস অফ প্রোটন পার্টিকেল। তাহলে আমরা কি দেখলাম? 3 × 1.6725 10⁻27 কেজি। একই রকমভাবে আমরা আলফা কণা বলতে পারি। আলফা কণাটা আর কিছুই না, হিলিয়াম কণা স্রোত বা দুটো ডয়টেরিয়াম পার্টিকেলের কম্বিনেশন। তাহলে আমরা কি দেখলাম? যে এর চার্জ কত? এর প্রোটন সংখ্যা 2, তাই এর চার্জ সংখ্যা কত আসলো? চার্জ সংখ্যা হবে তোমার 2 অফ প্রোটন পার্টিকেল। তাহলে প্রোটন পার্টিকেলের দ্বিগুণ 1.6725 2 × 1.602 10⁻19 কুলম। এবং এর মাস কত? প্রোটনের ভরে 4 গুণ, কারণ এর মাস নাম্বার 4। তাহলে এইভাবে এগুলো ইনভেন্টর, তোমাদের এগুলো দরকার নেই। হ্যাঁ, এই আবিষ্কারকগুলো তোমাদের দরকার নেই, কারণ আমার নিজেরও মনে নেই। তোমরা দেখে নেবে, নেট সার্চ করলে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখলাম যে একটা চার্ট, এই চার্টটা কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষা আসাটা ইম্পর্টেন্ট না, তোমাদের কিন্তু ভবিষ্যতে মানে এই তড়িৎ বিজ্ঞানে এবং চৌম্বক বিজ্ঞানে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত আছে। সো আমি ভিডিওকে লেন্দি না করে এখানেই আমি রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। বাট আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে তোমরা নোটিফিকেশন জারি রাখো। স্যার, থ্যাংক ইউ।